আসসালামু আলাইকুম আদাব। আজকে সারা দেশে বহির্বিশ্ব যেখানে বাঙালিরা আছেন তারা একটি বিষয় নিয়ে গতকাল থেকেই মূলত উদ্বিগ্ন এবং আগ্রহী। বিষয়টি হচ্ছে সেনা প্রধানের দরবার। এটা হওয়ার কথা ছিল মঙ্গলবারে, হয়েছে আজকে, সম্ভবত কালকে হয়েছে। প্রথমে শোনা গেছে সোমবারে হবে। এটা ওনার নিয়মিত দরবার হয়। 5ই আগস্টের আগেও 3 তারিখে আগস্টের দরবার হয়েছিল। সেই দরবারে সিদ্ধান্ত হয়েছিল নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। কেন যাবে না? কারণ জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াতে চায় না। সেই সিদ্ধান্তের ভিত্তিতে তারা 5ই আগস্টে শেখ হাসিনা বাধ্য করেছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তবে একটা কাজ তারা করেছিল, সেটা হচ্ছে তাকে নিরাপদে তার পরিবারের সবাইকে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল, ওকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। সেই জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু সাংবিধানিক দায়িত্ব সে সময় পালন করেনি। এরপরে আরেকবার দরবার হলো। দরবারে এই সম্ভবত রোজার সময় এইখানে একটা সারা বাংলাদেশে একটা গুজব ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধান জরুরি আইন জারি হবে এবং সেনাপ্রধান দায়িত্ব বা সেনাবাহিনীর দায়িত্ব নেবে। শেষ পর্যন্ত দেখা গেল এবং আমাদের মধ্যে বেশ কিছু উৎসাহী মানুষ এটাকে অত্যন্ত ব্যাপকভাবে প্রচার শুরু করলো এবং আশায় বুক বাঁধলো একটা কিছু হয়ে যাবে, ইউনূসের সরকার পতন হবে, তার একটা সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে নেয় তাহলে হয়তো আমাদের একটা স্পেস হবে। শুধু আমরা একটা আশায় বুক বাঁধলাম, কিন্তু সেই আশায়ও গুড়ে বালি। আমাদের কিন্তু সেই আশা পূরণ হয়নি, বরং আমাদের যে যতটুকু বিশ্বাসযোগ্যতা আছে সেগুলো অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। এই কালকের না আজকের দরবার নিয়েও অনেকে আমি দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক এক আশাপ্রদ বক্তব্য রাখছেন। মনে করছেন একটা কিছু সেনাপ্রধান এবং ইউনূসের মধ্যে দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করেছে। তো এটা হতেই পারে, কারণ এখানে এসে ক্ষমতার দ্বন্দ্ব। এটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, জনগণের কিছু এটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। ইউনূস সেনাপ্রধানকে সরাতে চান। উনার যারা ওনাকে পেট্রন করেছে, যারা তাকে নিয়োগ করেছে, তাদের পছন্দের লোককে ওই জায়গায় সেনাপ্রধান হিসেবে নিয়োগ করতে চায়। করতে পারলেই তারা এই দেশটাকে একটি ইসলামিক রিপাবলিক করে ফেলতে পারে, অথবা নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা স্বপ্ন দেখতে পারে। কারণ তারাও এই সেনাপ্রধানকে বিশ্বাস করে না। কারণ সেনাপ্রধান বলেছে যে একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন দিতে হবে 18 মাস হতে জানুয়ারির মধ্যে এবং প্রত্যাশা করে। এই যে ক্ষমতার দ্বন্দ্বে ইউনূস সেনাপ্রধান রাখবে না, বিভিন্ন ষড়যন্ত্র যেমন বাইরে থেকে প্রেশার করা হয়েছে, এমনকি সেনাপ্রধানের নামে স্লোগান দেওয়া হয়েছে একটি টুকাইকে সমগ্র করে যে ওয়াকারনা হাসনাত 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 কোন পর্যায়ে পৌঁছেছে। তারপর ইউনূস বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু সেনাপ্রধান সেই ইউনূসের ইচ্ছা পূরণ হতে দিলে সেইটা করতে গিয়ে সেনাপ্রধানের সাথে ইউনূসের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং সেটা অনেকটা প্রকট আকার ধারণ হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে করিডোর নিয়ে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর নিয়ে যে সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে, সেটা বিশেষ করিডোর যদি হয় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এবং সেইখানে যখন প্রক্সি ওয়ার বা যুদ্ধ হয়, যদি মায়ানমার এবং আরাকান আর্মির মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি আমরা জড়িয়ে যাই, সেইখানে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ভূমিকা পালন করতে হবে। সেটা কতটুকু সেনাবাহিনীর জন্য নিরাপদ হবে, লাভজনক, সেই বিষয়টাও বিবেচনায় রয়েছে ওয়াকারে। তাই হয়তো আজকে দরবারে এই করিডোরের ব্যাপারে তারা সেনাবাহিনীর যে অনাস্থাটা প্রকাশ করেছে এবং সরকারের বিভিন্ন কার্যক্রমে অনীহা রয়েছে সিনিয়র অফিসারদের। কারণ আসলেই তো
9 মাস হয়ে গেছে এই সরকার কোনো ধরনের সেনাবাহিনী দিয়েও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনতে পারেনি, বিনিয়োগ আসছে না, বিনিয়োগ কমে যাচ্ছে, মানুষের অভাব বেড়ে যাচ্ছে, দরিদ্র সীমার নিচে বাস লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যা মোকাবেলা করতে এবং নির্বাচন দেওয়ার ব্যাপারে টাল বাহানা করছে এবং করতে দিতে চায় না, যখন একটার পর একটা ইস্যু কিন্তু এই সরকার করছে। কিন্তু এই ওয়াকার কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ। 5ই আগস্টের পর 8 তারিখ পর্যন্ত দেশটা কিন্তু সেনাপ্রধানের নিয়ন্ত্রিত ছিল। তাদের মূলত তারা সেনাবাহিনী দেশটি পরিচালনা করেছে যতদিন পর্যন্ত না ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করা হয়েছে। তবে 3 দিন 5 থেকে 8 তারিখ পর্যন্ত মূলত সেনা শাসনে ছিল। সেই সময় সেনাপ্রধান কিন্তু ওয়াদা করেছিল জনগণের কাছে একটা নির্বাচিত সরকার সহসাই নির্বাচন হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী বিদায় নেবে। অন্যবারের মতো যেভাবে সেনা প্রধানরা ক্ষমতায় এসে প্রথমে এইসব কথা বলে একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যান না। যেমন জিয়াউর রহমানও যায়নি, শেষ পর্যন্ত জিয়াউর রহমানকে সেনাবাহিনীর হাতেই হতাহত হয়েছে। এরশাদ যায়নি, এরশাদকেও শেষ পর্যন্ত আন্দোলন করে বিদায় করতে হয়েছে। এই সেনাপ্রধানের পার্থক্যটা হচ্ছে এই সেনাপ্রধান ক্ষমতায় নিতে রাজি নয়। হয়তো অতীত অভিজ্ঞতা ভালো নয় বলেই, অথবা ভালো মানুষ সাজার জন্য ক্ষমতা লিপ্সু নয় বলে হয়তো ওয়াকার ক্ষমতাটা নেই। কিন্তু এই যে এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে সব ধরনের সহযোগিতা এবং সে বলেছে করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যারা আজকের এই দরবার নিয়ে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়ে আরেকটা বিশেষ সিদ্ধান্ত যায়, তারা আশা করে জানুয়ারির মধ্যে, তারা কিন্তু আশা করে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, কিন্তু অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে কিনা সেইটা কিন্তু তারা বলেনি। যদি সেনাপ্রধান বারবার বলেছে একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে তো অন্তর্বর্তীমূলক নির্বাচন সম্ভব না। এই প্রশ্নটা কিন্তু রয়ে গিয়েছে। আজকে কিন্তু সেটা আলোচনা হয়নি, সেটা বলেনি তারা। আমাদের যারা মনে করছেন যে এই দ্বন্দ্বকে কাজে, হয়তো সেনাপ্রধান এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আমরা লাভবান হব, আমি মনে করি যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নেই। বিশ্বাস করলেই আবার ঠকবো আমরা। আমাদেরকে আমাদের নিজের মতো করে দাঁড়াতে হবে। আমাদের কর্মীদেরকে সক্রিয় করে আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের মধ্যে এগিয়ে নিতে হবে। আমি কালকেও বলেছি, সেনাবাহিনী অথবা কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে কোনোদিনই ক্ষমতায় বসাবে না, এবং আওয়ামী লীগও ইতিহাসে কোনোদিন কোনো বিদেশি শক্তির বলে অথবা সেনাবাহিনীর শক্তি বলে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। যদি এই সময়টা আমাদের যত কঠিন সময়, হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিলে একটা নিরপেক্ষ নির্বাচন হতো, সুষ্ঠু হতো, অন্তর্ভুক্তি নির্বাচন হতো, সেই জায়গায় আমাদের লাভটা সেই জায়গায় হতো। কিন্তু সেনাবাহিনী কখনোই আওয়ামী লীগ বান্ধব নয়। সেনাবাহিনী আওয়ামী লীগকে যতই সেনাবাহিনীর সুযোগ সুবিধা দেওয়া হোক না, সেনাবাহিনী কখনোই আওয়ামী লীগ বান্ধব নয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ হচ্ছে জনগণের, জনগণকে নিয়েই ক্ষমতা, সুতরাং সেইটা করতে হবে। সুতরাং যারা আশা করছেন, এই ওয়াকারের ভরসা করতে চান, তাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। যে আমার কথাগুলি যে অযৌক্তিক হয় আপনারা কমেন্ট করে বুঝিয়ে দেবেন। ওয়াকার যদি বঙ্গবন্ধু এখনো সাংবিধানিকভাবে জাতির পিতা, হাইকোর্টও কিন্তু বঙ্গবন্ধুকে, অথবা আপিল বিভাগ কিন্তু বঙ্গবন্ধুকে যে মামলা হয়েছিল সেই সংশোধনীতে বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। সুতরাং যখন বঙ্গবন্ধুর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় 5ই আগস্টে, তখন ওয়াকার ছিল ক্ষমতায়, ইউনূস তো তখন ক্ষমতায় আসেনি। ওয়াকার কি
বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পেরেছিল না কোনো চেষ্টা করেছে? বাদ দিলাম 5ই আগস্ট, আসেন ফেব্রুয়ারিতে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তখন সেনাবাহিনী কি কোনো পদক্ষেপ নিয়েছিল? ওয়াকার কি কোনো নির্দেশ দিয়েছিল বাড়ি রক্ষার জন্য? এই বাড়িটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, এটা তো আমাদের স্বাধীনতার স্মারক। ওয়াকার কি বঙ্গবন্ধুর বাড়িটি রক্ষা করেছিল? পারেনি। এই যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন দেওয়া হলো, সেনাবাহিনী কি কোনো ভূমিকা রেখেছে? বরং সেনাবাহিনী সহযোগিতা করেছে আগুন দিতে, ভাঙচুর করতে। ওয়াকার কি যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আসেন আদালতে যে এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের উপরে, নারীদের উপরে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, সারা দেশে মব হচ্ছে, ধরে ধরে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। ছাত্রলীগের একটা সামান্যতম সদস্য ছিল, সেও পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় করে যেতে পারছে না, যে যেখানে পাচ্ছে তাকে মারছে। সেনাবাহিনী কি কোনো ভূমিকা রেখেছে? না ওয়াকার এই ব্যাপারে কোনো কথা বলেছেন? বলেনি। আইনের যে ব্যত্যয় হচ্ছে, যে মব কালচার সৃষ্টি হয়েছে আদালতে, সব জায়গায়, ওয়াকার কি তার বিরুদ্ধে কোনো ভূমিকা রেখেছে? রাখেনি। এই যে আওয়ামী লীগ সর্বশেষ কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল, ওয়াকার কি কোনো ভূমিকা রেখেছে? না। তাহলে এই যে ওয়াকার অন্তর্ভুক্তি নির্বাচনের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে, সারা দুনিয়া যখন বলছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন যদি স্থগিত হয়, আওয়ামী লীগ কী করে নির্বাচন করবে? কিভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে? ধরে নিলাম নিবন্ধন বাতিল হলো না বা স্থগিত হলো না, আওয়ামী লীগ তার কার্যক্রমই পরিচালনা করতে না পারে। একটি রাজনৈতিক দল, হ্যাঁ আওয়ামী লীগের যারা দোষ করেছে, যদিও দোষ প্রমাণিত হয়, তাদের বিচার হতে পারে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে, এটা কোন গণতন্ত্র? সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম চালাতে নাই পারে, তারা নির্বাচন করবে কি করে? একটা সামান্য কর্মীও রাস্তায় দাঁড়াতে পারে না, তারপরে বিএনপি সবাই মিলে সেই কর্মীকে মেরে ফেলে। সেইখানে একজন লোকজন প্রার্থী হবে আওয়ামী লীগের, সে কি নির্বাচন করতে পারবে? সুতরাং আমরা ওয়াকারকে বিশ্বাস করতে পারি না। যারা বিশ্বাস করতে চান তারা বুকার হদ্দ। ওয়াকার অনুসারে তো তাদের ক্ষমতার তো আমি আগেই বলেছি, আমরা তখনই ওয়াকারকে বিশ্বাস করব যখন তিনি একটি অন্তর্ভুক্তি আওয়ামী লীগ সহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুত সম্ভব করবেন, তখনই আমরা ওয়াকারকে বিশ্বাস করতে পারব, তার আগে নয়। আর যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা আদালতে মব সৃষ্টি করে, তাদের যদি বিচার আওতায় নিয়ে আসতে পারে, তাহলে আমরা ওয়াকারকে বিশ্বাস করতে পারি। শুধুমাত্র করিডোর ইস্যুতে ওয়াকার না করেছে বলে আর আমরা তাকে বিশ্বাস করব, প্রশ্নই ওঠে না। সুতরাং এত লাফালাফির কোনো কারণ নেই, আমাদেরকে ব্যবস্থা আমাদেরই করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।